এদিকে কাকে দেখতে পাচ্ছি? নাফিউল ইসলাম নাকি? রোল গোয়িং টু নাফিউল ইসলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার। তোমাকে একটু জিজ্ঞাসা করি, এই পর্যন্ত কয়টা সেশনাল হয়েছে মনে আছে? রোল 3124 এর ফিজিক্যাল সিরামিক্স মনে হয় নাকি? 3124, হ্যাঁ 3124 এ পর্যন্ত কয়টা সেশনাল হয়েছে তোমার কি জানা আছে বা মনে আছে কিনা? স্যার ওইভাবে তো মনে নাই, অনেকদিন আগে তো পড়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আসলে অনেকদিন হয়ে গেল, অনেকদিন তোমাদের ক্লাস নেওয়া হয় না, রিপোর্ট গুলো জমা নেওয়া হয় না। জি স্যার। এই সম্মানিত সিআর সাহেব আছেন? জি স্যার। কি ঘুম ভেঙেছে? জি স্যার, জি স্যার। যাক, ভালো। তো তোমরা রিপোর্ট টিপোর্ট জমা দিবা না? স্যার আমাদের ঈদের আগে জমা দিতে চাইলা, ঈদ পার হয়ে গেল, তারপর আবার কবে যেন জমা দিতে চাইলা, সেই ডেটে পার হয়ে গেল। নাকি একবারে জমা দিবা সবগুলা? স্যার একবারে তো স্যার অনেকগুলো হয়ে যায় স্যার। একবারে অনেকগুলা হয়ে যায় বলে তো আমি বলছিলাম তোমাকে সবাইকে জানাইতে যে জমা দিয়ে দিতে। আচ্ছা। স্যার আপাতত স্যার দুইটা দুইটা করে স্যার হইছে স্যার। হয়েছে? জি স্যার, দুইটা দুইটা করে স্যার। তোমার হয়েছে নাকি অন্য কারোরও হয়েছে? স্যার বুঝি নাই স্যার। বলছে ল্যাব রিপোর্ট কি একটা লেখা হয়েছে? জি স্যার, দুইটা দুইটা করে স্যার জমা দেওয়া হয়েছে স্যার। জমা দিছো? জমা দিয়েছো? জি স্যার। কবে? স্যার 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 একটু চেক করতে হবে স্যার, 1 মিনিট স্যার। আর কে আছো এদিকে? আমি আর কাকে দেখতে পাচ্ছি? একজন বলো তো, কেউ কি ল্যাব রিপোর্ট জমা দিয়েছো? একটু কনফার্ম করো। জহুরুল বলো তো, রোল 40 জহুরুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আচ্ছা শোনো, আজকে আমরা যে সেশনাল করব, আজকে আমরা হচ্ছে GC3124 ফিজিক্যাল সিরামিক সেশনাল। আর আজকে আমরা যে সেশনাল গুলো দেখবো আর কি, সেগুলো সবগুলোই আমাদের ল্যাবে করা যায় এবং আমাদের ল্যাবে সবগুলো ইনস্ট্রুমেন্ট আছে। তো আমরা প্রত্যেকবারই চেষ্টা করি সরাসরি করার। গতবার যারা ছিল তোমাদের সিনিয়র ব্যাচ, তাদের গুলো করা হয়েছিল। স্যার ফিজিক্যাল সিরামিক্সের স্যার দুইটা হয়েছে স্যার। স্যার 1 নাম্বারটা বাদ দিয়ে স্যার, ওই যে 1 কম্পোনেন্ট 2 কম্পোনেন্ট স্যার বাদ দিয়ে স্যার, 2 আর 3। আচ্ছা দেখা যাক তাহলে আমরা ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই পর্যন্ত ফিজিক্যাল সিরামিক সেশনালের কয়টা সেশনাল দেখানো হয়েছে তোমাদের কি কারোর মনে আছে? কেউ কি একজন বলতে পারবা? স্যার দুইটা স্যার। আরে শিওর দুইটা? জি স্যার, স্যার 2 আর 3 নাম্বারটা স্যার। স্যার ইউবি। আরেকজন একটু রেসপন্স করো। স্যার জি স্যার, ফিজিক্যাল সিরামিক্স এ দুটা করা হয়েছিল স্যার, ইউভি ভিজিবল ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার আর অপটিক্যাল প্রপার্টিজ অফ ইউভি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা হয়েছে না কিন্তু? আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখো তো প্রথম যেটা স্টাডি অ্যাবাউট সিরামিক ফেজ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম না 1 2 and 3 কম্পোনেন্টস ফেজ ডায়াগ্রাম এটা সম্পর্কে কি বলছিলাম? না স্যার এটা করি নাই স্যার। স্যার বলছিলেন যে আগে ফেজ ডায়াগ্রাম অন্যান্য টিচার বা ওই যে থিওরি আছে ওটা পড়া হলে তারপরে এটা দিবেন। আচ্ছা তো জি এটা স্যার। কি থিওরি পড়া হয়েছে? স্যার theory পড়ানো পড়িয়েছে? হয়েছে। কি ম্যাটেরিয়ালস পড়িয়েছে? দেখ সামনে দিন তোমরা একটু নোট ডাউন করে নাও এটা হচ্ছে কি কি ম্যাটেরিয়ালস এর ফেজ ডায়াগ্রাম পড়ানো হয়েছে একটু সামনে শনিবারে তোমাদের আরেকবার সেশনাল নিব ওই দিন আমাকে একটু জানাবা ঠিক আছে একটু নোট ডাউন করে নাও এটা হয়েছে না? জি স্যার। জি স্যার এটা হয়েছে। এটা হচ্ছে স্যার এটাও হয়েছে স্যার। ওকে এটা স্যার হয় নাই স্যার এটা স্যার। হয়নি? না স্যার এটা হয় না। শিওর হয়নি? তোমরা কি শিওর যে এটা হয়নি? জি স্যার এটা হয় নাই স্যার। স্যার শুধু 2 আর 3 নাম্বারটাই করানো হয়েছে স্যার। ওকে ঠিক আছে এটা আমি তো যতটুকু মনে আছে আমার এটা হওয়ার কথা মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল অথবা ডাইইলেকট্রিক প্রপার্টিজ অফ সিরামিক ইউজিং ইম্পিডেন্স অ্যানালাইজার আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এটা করিয়েছি তো যদি না হয়ে থাকে সামনের দিন আবার রিপিট করবো ঠিক আছে এখন আসো আমরা আজকে শুরু করব এক্সপেরিমেন্ট নাম্বার 7 মেজারমেন্ট সরি এটা কি 7 না 6 এই স্ক্রিন কি দেখা যাচ্ছে বলো তো একজন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা কি দেখা যাচ্ছে একটু বলো তো? স্যার এক্সপেরিমেন্ট নাম্বার 6 মেজারমেন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ সিরামিক ম্যাটেরিয়ালস। আচ্ছা থ্যাংক ইউ তার আগে একটা প্রশ্ন করি যে সিরামিক ম্যাটেরিয়ালস গুলোর একটা বৈশিষ্ট্য ছিল যে এটা হচ্ছে ইনসুলেটর না তার মানে এর ভিতরে কোনো প্রকার হিট বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না তো তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি মেজারমেন্ট বিষয়টা যেহেতু আসছে যে আমরা সিরামিক ম্যাটেরিয়ালস এর থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করব তো কি মনে হয় যে কোনো এমন কি কোনো সিরামিক ম্যাটেরিয়ালস আছে যেগুলো থার্মালি কন্ডাক্টিভ বা তোমরা কি এই পর্যন্ত পড়েছো যে এমন একটা সিরামিক ম্যাটেরিয়ালস পেয়েছো যেগুলো থার্মাল কন্ডাক্টিভিটি শো করে পেয়েছো কেউ বলো তো মোহাম্মদ নূর সালাম তোমরা তো এখন 3-1 আসো তার মানে এর আগে 4টা সেমিস্টার তোমরা শেষ করেছো তো কোথাও কি পেয়েছো যে সিরামিক ম্যাটেরিয়ালস থার্মালি কন্ডাক্টিভ পারবো না স্যার। মনে নেই স্যার। আসো এখানে আসো। আসো। হ্যাঁ বলো তোমরা কি পেয়েছো কোন সিরামিক ম্যাটেরিয়াল যেগুলো থার্মাল কন্ডাক্টিভিটি শো করে মনে নেই স্যার। মনে নাই এদিকে কাকে দেখতেছি কিন্তু বলো তো এমন কোন সিরামিক ম্যাটেরিয়াল পেয়েছো যে এটা থার্মালি কন্ডাক্টিভ শুনতে পাচ্ছি না
এই রাফিউল ইসলাম রোল 7 আছো? রোল 7 রাফিউল ইসলাম কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো খুবই স্লো মনে হচ্ছে। আচ্ছা থাক, তোমার কথা শুনতে পারবো না। এদিকে রোল 14 আছে মোহাম্মদ আশরাফুল সালেহীন। আশরাফুল, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল। চলো আমাকে একদম ডিস্টার্ব করবে না। এই বাবুকে আচ্ছা সরি ইন্টারাপ্ট হওয়ার জন্য, আমার বাচ্চাটা মাঝে মাঝে আসতেছে আর কি আমার এখানে। যাই হোক, বলো এই কাকে জিজ্ঞাসা করতেছিলাম? আশরাফুল সালেহীন। জি স্যার। সালেহীন সাহেব বাড়ি কোথায়? কুষ্টিয়া না স্যার, ঝিনাইদহ? ঝিনাইদহ স্যার। জি স্যার। ঝিনাইদহ। তোমার এলাকার কি খবর? স্যার এই তো স্যার লকডাউন। লকডাউন পালন করতেছো? জি স্যার, এই হঠাৎ করে এইদিকে স্যার ডেথ রেটটা ইদানিং স্যার বেশি মাত্রায় আর কি বেড়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওদিকে সমস্যা। বিশেষ করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ একটু কম ওদের তুলনায়। যাই হোক বলো, কি জিজ্ঞাসা করছিলাম? এমন কোন সিরামিক ম্যাটেরিয়ালস কি দেখেছো যেটা থার্মালি কন্ডাক্টিভ? উম, স্যার এটা আমি শিওর না, তবে অ্যালুমিনিয়াম নাইট্রাইড মেবি স্যার হতে পারে থার্মালি কন্ডাক্টিভ। একটু না, বিভিন্ন ধরনের সিরামিক ম্যাটেরিয়ালস আছে যেগুলো থার্মালি কন্ডাক্টিভ। যাই হোক, আমরা দেখো যে মেজারমেন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ সিরামিক ম্যাটেরিয়ালস। তো সিরামিক ম্যাটেরিয়ালস গুলো আসলে থার্মালি ইনসুলেটেড, তাই না? তো জি ইনসুলেটেড স্যার। মানে এটা থার্মাল কন্ডাক্টিভিটি খুবই স্লো। আর এটা আমরা যে মেশিনটা ব্যবহার করব, আচ্ছা তার আগে দেখি যে থার্মাল কন্ডাক্টিভিটি আসলে কি। আশরাফুল সালেম বলো তো, থার্মাল কন্ডাক্টিভিটিটা কি আসলে? স্যার মানে যে ম্যাটেরিয়াল গুলোর মধ্যে দিয়ে স্যার হিট হিট পাস স্যার করতে ফ্লো পারে। করতে পারে। জি স্যার। হ্যাঁ, হিট ফ্লো করতে পারে। আচ্ছা এটাই হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। তো দেখো এখানে জাস্ট থার্মাল কন্ডাক্টিভিটি এক লাইনে একটা ডেফিনেশন আছে। কন্ডাক্টিভ যাই হোক, যে কোনো ম্যাটেরিয়ালস এর ভিতরে দিয়ে হিট পাস করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে তার থার্মাল কন্ডাক্টিভিটি। এখন আসো যে আসলে সিরামিক ম্যাটেরিয়ালস তো থার্মালি ইনসুলেটিভ, তাই না? কিন্তু তারপর আমরা থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে মেজার করব? তো যাই হোক, আমরা এখানে যে একটা স্পেশাল টাইপ অফ ইনস্ট্রুমেন্ট দেখতেছি, এই যে ডান পাশে দেখো ছবিটা দেখা যাচ্ছে, এটা আমাদের ল্যাবেই আছে। এটার নাম হচ্ছে ডিটিসি 25 থার্মাল কন্ডাক্টিভিটি মিটার। থার্মাল কন্ডাক্টিভিটি মিটারের নাম, আর ডিটিসি 25 হচ্ছে এটা তোমার মডেল নাম্বার, বুঝছো? তো এটা আসলে সাধারণত ইনসুলেটিভ ম্যাটেরিয়ালস গুলোর থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করার একটা স্পেশাল প্রসেস। তো দেখো এটা যে মানে নীতি বা যে প্রিন্সিপাল মেনে চলে, সেটা হচ্ছে গার্ডেড হিট ফ্লো মেথড। গার্ডেড হিট ফ্লো মেথড মেনে চলে এই থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করে। আর কোন কোন ধরনের স্পেসিমেন বা স্যাম্পল এখানে মেজার করা যায় এই মেশিনে? তার ভিতরে আছে কিছু সলিড স্যাম্পল আছে, পেস্ট আছে, থিন ফিল্মস আছে, লিকুইড। তো পেস্ট এবং লিকুইডস এর জন্য স্পেশাল টাইপস অফ স্যাম্পল হোল্ডারের প্রয়োজন হয়। আচ্ছা, তো এগুলো আসলে আমরা এখানে করি না, আমরা সাধারণত তোমার সলিড যে ক্লাস আছে এগুলো থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করা যায় ইজিলি। আচ্ছা, তো দেখো যে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করব, তার রেঞ্জটা কত? আমাদের রেঞ্জটা হচ্ছে 0.1 থেকে 20 ওয়াট পার মিটার কেলভিন। হ্যাঁ, তো আমরা হচ্ছে সাধারণত 0.1 থেকে 20 বা 20 ওয়াট পার মিটার কেলভিন রেঞ্জে যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো আছে, এই রেঞ্জে যাদের থার্মাল কন্ডাক্টিভিটি, সেই সমস্ত ম্যাটেরিয়ালস এর আমরা থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করতে পারবো। আর এখানে যে স্পেসিমেন বা স্যাম্পলটা ব্যবহার করা হয়, তার থিকনেস হবে ম্যাক্সিমাম 32 মিলিমিটার এবং ডায়ামিটার হবে 50 মিলিমিটার। তো আমরা সাধারণত রাউন্ড শেপ স্যাম্পল আমরা এখানে মেজার করে থাকি। আর এখানে বিভিন্ন ম্যাটেরিয়ালস এর, এই যে ধরো সলিড ম্যাটেরিয়ালস বা যে কোনো ম্যাটেরিয়ালস এর ভিতরে আছে কি সিরামিক্স আছে, পলিমার আছে, কম্পোজিট আছে, গ্লাস আছে, রাবার, এগুলো আর আমরা তোমার থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করতে পারি। তো এটা আসলে একটা টোটালি অটোমেটিক একটা সিস্টেম বা অটোমেটিক একটা প্রসেস, যেখানে তোমার স্যাম্পল প্রিপেয়ার করতে হবে, মেশিনে দিতে হবে, মেশিন কন্ট্রোল করতে পারলে তোমার
থার্মাল কন্ডাক্টিভিটি আমরা ডাটা অটোমেটিক পেয়ে যাব যে ম্যাট্রিক্সের থার্মাল কন্ডাক্টিভিটি কেমন বা কত। তো তোমরা যদি ল্যাবে সরাসরি থাকতে পারতো তাহলে দেখানো যেত যে থার্মাল কন্ডাক্টিভিটি আমরা কিভাবে মেজার করি বা কিভাবে ডাটাগুলো শো করে। আচ্ছা, তো ডাটা এক্সপোর্ট করার জন্য এর সাথে তোমার পিসি কানেক্টেড করা যায় অথবা সরাসরি এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে তোমার হচ্ছে শো করে। আর এখানে কন্ট্রোলিং বিভিন্ন কি আছে। আচ্ছা, এইটা হচ্ছে মূলত তোমার স্যাম্পল হোল্ডার। হ্যাঁ, এটা হচ্ছে স্যাম্পল হোল্ডার। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ স্যাম্পল হোল্ডার যার গঠনটা দেখো। এই যে এই অংশটা যদি আমি বের করি তাহলে এই যে যেটা দেখা যাচ্ছে এটার উপরে সাধারণত স্যাম্পলটা রাখা হয়। দেখো এর যে স্যাম্পল হোল্ডার তাকে চারটা কি বলা যায় স্ট্যাকিং থাকে। প্রথমটা হচ্ছে এই যে হলুদ যে অংশটা এটা হচ্ছে তোমার স্যাম্পল। আমি বলছিলাম কি যে রাউন্ড শেপ স্যাম্পল সাধারণত তোমার এখানে টেস্ট করা যায়। তো টেস্ট করতে হবে, তুমি যদি মনে করো যে রেক্টাঙ্গুলার বা আদার্স কোনো শেপের স্যাম্পল নিয়ে আসো তাহলে তোমাকে সেটা কি করতে হবে, সেটা নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে কাটিং করতে হবে। কাটিং করার পরে রাউন্ড শেপ আসবে যে মেজারমেন্ট প্রয়োজন, তারপরে তুমি কি করতে পারবে সেই স্যাম্পলটা টেস্ট করতে পারবে যে থার্মাল কন্ডাক্টিভিটি কত। তো এখন আসো যে স্যাম্পল তো মাঝখানে, তাই না? তো আপার পার্ট যেটা রেড কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা স্টিল প্লেট, লোয়ার পার্টও একটা স্টিল প্লেট। তো আপার পার্টটা কি, আপার পার্ট যেটা স্টিল প্লেট আছে সেটা হচ্ছে হিটার হিসেবে কাজ করবে। আর এর সাথে কি থাকে, একটা টেম্পারেচার সেন্সর থাকে তোমার টেম্পারেচার মেজার করার জন্য, যে আমি যে আপার পার্টে যে কি পরিমাণ টেম্পারেচার দিচ্ছি বা কি পরিমাণ টেম্পারেচার তৈরি হচ্ছে সেটা কি হবে, সেটা আমি সেন্সরের মাধ্যমে দেখতে পাবো। তার মানে যে স্যাম্পল থাকে তার একপাশে থাকবে হিটার মানে হিটিং এলিমেন্ট। আচ্ছা, তার লোয়ার পার্টে দেখো কম্পারেটিভলি তোমার এটা কি বলে স্কাই ব্লু বা নীল কালার যাই হোক, যে হিট ফ্লো ট্রান্সডিউসার, এটা হচ্ছে তোমার এক প্রকারের স্টিল প্লেট। এর কাজ হচ্ছে যে লোয়ার সারফেসে আপার সারফেস থেকে কি পরিমাণ হিট আসছে সেটা এ মেজার করবে। এখানেও একটা সেন্সর থাকে এবং টেম্পারেচার ডিফারেন্সটা দেখা যায় যে আপার পার্টে এবং লোয়ার পার্টে কি পরিমাণ টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে কত সময় ধরে এই স্যাম্পলের ভিতর দিয়ে কি পরিমাণ হিট পাস হচ্ছে। আচ্ছা, আচ্ছা কেউ কি কিছু বলতে চাও? আচ্ছা, যাই হোক, আর একদম সর্বশেষ নিচে থাকে হিট সিঙ্ক। হিট সিঙ্কের কাজ কি, হিট সিঙ্কের কাজ হচ্ছে যে পরিমাণ হিট উপর থেকে আসবে সেটা এক্সস্ট করে দেওয়া বা সেটা কি করবে বাইরে বের করে দিবে। আর এই হিট সিঙ্কের সাথে সাধারণত তোমার এখানে তোমার কুলিং সিস্টেম থাকে একটা, সেটা সাধারণত তোমার লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয় অথবা আদার্স কোনো কুলিং যেমন কোল্ড ওয়াটার আছে। তো আমাদের এটাতে সম্ভবত তোমার লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। যে এই যে উপর থেকে নিচে যে ট্রান্সডিউসার পর্যন্ত হিটটা এসে পৌঁছাবে, তারপরে সেই হিটটা কোথায় যাবে, সেই হিটটা যদি বের করে না দেওয়া হয় তাহলে তো এই টোটাল সিস্টেমটাই ওভারহিট হয়ে যেতে পারে। তাই না? আমার যেটা যেহেতু এই গার্ডের হিট তো একটা মেথড মেনে চলে বা মেনে কাজ করে, এই প্রিন্সিপালে কাজ করে, সেজন্য কি করতে হবে, এটা সাধারণত ওয়ান অ্যাক্সিস বরাবর হিটটা ফ্লো করা হয় এবং সর্বশেষ যখন হিট সিঙ্কে হিটটা এসে পৌঁছায়, এখানে যেহেতু একটা কুলিং সিস্টেম কাজ করে সেজন্য কি হয় এই হিটটা কুলিং সিস্টেমের মাধ্যমে বাইরে চলে যায়। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, এটা গঠনটা খুবই সিম্পল। উপরে একটা হিটার প্লেট থাকবে, নিচে একটা রিসিভার প্লেট থাকবে আর মাঝখানে স্যাম্পল থাকবে এবং এই হিটটা এক্সস্ট করে দেওয়ার জন্য একটা হিট সিঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন করা উচিত ছিল যে আসলে এই যে গার্ডেড হিট ফ্লো মেথড এটা আসলে কি, তাই না? তো আমাদের এই গার্ডেড হিট ফ্লো মেথড এটা হচ্ছে এইচটিএম এর একটা প্রসেস যার প্রধান মানে কন্ডিশন হচ্ছে হিটটা স্টেডি স্টেট ভাবে পরিচালিত হতে হবে এবং এটা একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর প্রবাহিত হতে হবে। আচ্ছা দেখো, এটা জাস্ট উপর থেকে নিচের দিকে হিটটা ফ্লো করতে হবে। তো হিটটা যদি সাইড দিয়ে বের হয়ে যায় তাহলে তো হিট ফ্লোটা তোমার স্টেডি স্টেট হবে না। এই জন্য কি করা হয়, এই স্যাম্পল গুলোর চারিপাশে ইনসুলেশন ব্যবহার করা হয় যেন এই হিটটা বাইরের দিকে প্রবাহিত না হতে পারে, শুধুমাত্র একটা নির্দিষ্ট অ্যাক্সিস আপার প্লেট স্যাম্পল লোয়ার প্লেট টু হিট সিঙ্ক। তো এখন আসো যে ওয়ার্কিং প্রিন্সিপাল, সরি আমার
তোমার হচ্ছে হ্যাঁ যে আমার স্টেপস গুলা কি কি বা কি কি স্টেপসে আমি এই কাজটা করতে পারবো। হ্যাঁ, তো কি করা হবে, প্রথমে তোমার এই যে এখানে স্যাম্পল হোল্ডার এইটা এখানে বের করে দেখানো হয়েছে আর কি। যে প্রথমে যে স্যাম্পলটা হিট কন্ডাক্টিভিটি বা থার্মাল কন্ডাক্টিভিটি তোমরা মেজার করবা, তার থিকনেস মেপে নিতে হবে, থিকনেস এবং ডায়ামিটার। হ্যাঁ, কারণ তোমার থিকনেসটা প্রয়োজন হবে ক্যালকুলেশন করার জন্য, থার্মাল কন্ডাক্টিভিটি ক্যালকুলেশন করার জন্য থিকনেসটা প্রয়োজন হবে। এই জন্য প্রথমে স্যাম্পলটা প্রিপেয়ার করে নিতে হবে, যদি রাউন্ড শেপ না হয় তাহলে কাটিং করে এটা রাউন্ড শেপ করে নিতে হবে মেজারমেন্ট অনুযায়ী, এবং থিকনেসটা মেজার করে নিতে হবে। আচ্ছা, সাথে ডায়ামিটারটাও মেজার করতে হবে। এখন কি করবা, এই স্যাম্পল, তাই না? তো দেখো এটা একটা স্যাম্পল, আপার প্লেট লোয়ার প্লেট তিনটা যদি একটার পর একটা সাজানো হয়, তো সেক্ষেত্রে একটা গ্যাপ থাকতে পারে বা 100% কাছে থাকে না, বা তোমার ভিতরে যদি কোনো ফাঁকা অংশ থেকে থাকে সেক্ষেত্রে কি হবে, হিটটা তোমার ভালোভাবে কন্ডাক্টিভ হবে না। এই জন্য কি করা হয় যে তোমার থার্মাল পেস্ট ব্যবহার করা হয়। স্যাম্পলের দুই পাশে থার্মাল পেস্ট লাগানো হয় যেন আপার এবং লোয়ার যে প্লেট দুইটা থাকবে এর সাথে 100% কন্ট্যাক্টে থাকে। আচ্ছা, নেওয়া হলো, নেওয়ার পরে কি করতে হবে, স্যাম্পল হোল্ডারে দিতে হবে। তো আপার অংশে থাকবে হচ্ছে হিটার মানে হিটিং প্লেট, হ্যাঁ, আর লোয়ার অংশে তো রিসিভার থাকবে, তারপরে তোমার এখানে কুলিং সিস্টেম থাকবে। যাই হোক, এখানে রেখে দিবা। রাখার পরে তোমাকে কি করতে হবে, এই স্যাম্পল হোল্ডারটা ক্লোজ করতে হবে, এটা উপর থেকে নিচে নামিয়ে দিতে হবে। নেওয়ার পরে এখানে লকিং সিস্টেম আছে, একটা লক করে দিতে হয় যেন স্যাম্পলটা বাইরে বের হয়ে না আসে বা হিটটা বাইরে না চলে আসে। এটা সাধারণত তোমার হচ্ছে যদিও প্রসেসটা সিম্পল কিন্তু মেশিনটা বেশ সফিস্টিকেটেড। আচ্ছা, কি করলাম, স্যাম্পল লোড দিলাম। তারপরে কি করবো, আস্তে আস্তে তোমার হিটারটা অন করা হয়। হিটার অন করার পরে এখানে টেম্পারেচার শো করবে যে কত টেম্পারেচার উঠতেছে। আর তারপরে কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পরে দেখা যাবে যে নিচের যে প্লেটটা বা রিসিভার ট্রান্সডিউসার যেটা আছে এখানেও একটা টেম্পারেচার শো করবে যে কি পরিমাণ টেম্পারেচার আসতেছে। আর একটা বিষয় হচ্ছে যে টাইমটা নোট ডাউন করা হয় যে কত টাইম ধরে কত টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো তারপরে একটা সময় রাখার পরে কি হবে, আপার এবং লোয়ার পার্ট একটা স্টেডি স্টেট কন্ডিশনে আসবে এবং টেম্পারেচার ফ্লোটা মোটামুটি বোঝাই যাবে যে একটা কনস্ট্যান্ট পর্যায়ে চলে আসবে। তো যখন টেম্পারেচারটা একটা স্টেডি স্টেট কন্ডিশনে বা একটা কনস্ট্যান্ট ফর্মে চলে আসবে, তখন কি করতে হবে, মেশিনটা অফ করে দিবা। তার মানে তোমার কাজ শেষ। এখন এখান থেকে সরাসরি তোমার ডিসপ্লেতে থার্মাল কন্ডাক্টিভিটি শো করবে, অথবা তুমি যদি চাও যে এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করবা তাহলে এই যে কি পরিমাণ সময় দুইটা টেম্পারেচার ডিফারেন্স এবং স্যাম্পলের থিকনেস যেটা, এটা থেকে তুমি থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করতে পারবো ক্যালকুলেশনের মাধ্যমে। তো যাই হোক, আমরা প্রতিবারই এটা করি। আমি ইতিপূর্বে তোমাদের সিনিয়র যারা ছিল তাদের সেশনাল করেছিলাম, আমাদের ম্যাটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন সেশনাল ল্যাবে ইনস্ট্রুমেন্টটা আছে। তো তোমরা যেহেতু এখন তোমরা সশরীরে উপস্থিত নাই আর আমি ওখানে যেতে পারছি না ল্যাবে, তো আশা করি যখন তোমাদের ক্লাস শুরু হবে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমরা এক্সপেরিমেন্টে সরাসরি দেখতে পারবো। এক্সপেরিমেন্ট সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু জিজ্ঞাসা করো। স্যার এই যে প্লেটটার সাথে যে বললেন যে মানে স্যাম্পলটা যাতে না লাগে সেজন্য থার্মাল পেস্ট ব্যবহার করতেছি, ঠিক না? হ্যালো স্যার। থার্মাল পেস্ট ব্যবহার করতেছি। জি স্যার, এখানে মানে সংযোগ হলে কি কোনো প্রবলেম হবে?
বুঝি না, আরেকবার বলো। মানে প্লেটদের সাথে যে স্যাম্পল মানে যে সংযোগ হয় মানে থার্মাল পেস্টটা ব্যবহার না করে তাহলে কি কোনো প্রবলেম হবে? থার্মাল পেস্ট ব্যবহার করা হয় যেন, এই যে আমি কি বললাম যে তুমি তিনটা যদি প্লেট, সাপোজ মনে করো স্যাম্পল আপার প্লেট লোয়ার প্লেট যদি তুমি পর এমনিতে স্ট্যাকিং করো, হ্যাঁ, জি কি স্যার। হবে এই প্লেট গুলার মাঝখানে মানে তোমার স্যাম্পল, এই যে উপরে মনে করো যে স্যাম্পল আর আপার যে প্লেটটা আছে হিটার প্লেট, এটার ভিতরে যদি একটু ফাঁকা জায়গা থাকে, হ্যাঁ, তাহলে কি হবে সেখানে তোমার থার্মাল কন্ডাক্টিভিটি রেটটা অ্যাকুরেট পাওয়া যাবে না। আবার লোয়ার প্লেটের সাথে যদি স্যাম্পলের লোয়ার সারফেস কন্টিনিউয়াস টাচে না থাকে বা 100% টাচে না থাকে, তাহলে একই ঘটনা ঘটবে। তো আমরা থার্মাল পেস্ট ব্যবহার করি যেন আপার প্লেট, স্যাম্পল আর লোয়ার প্লেট অ্যাটাচ থাকতে পারে, মানে 100% সারফেস গুলো যেন অ্যাটাচমেন্টে থাকে, এই জন্য থার্মাল পেস্ট ব্যবহার করা হয়। আর থার্মাল পেস্টের বৈশিষ্ট্য হচ্ছে যে এ থার্মালি কন্ডাক্টিভ এবং আপার প্লেট লোয়ার প্লেটের ভিতরে কন্ডাক্টিভিটিটা তোমার মানে কোনো বাধাগ্রস্ত হবে না, বুঝতে পারছো? কারণ এদের ভিতরে যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে বা এর ভিতরে যদি কোনো এয়ার থেকে থাকে তখন তো থার্মাল কন্ডাক্টিভিটিটা অ্যাকুরেট পাওয়া যায় না। এই জন্য সাধারণত থার্মাল পেস্টটা ব্যবহার করা হয়। জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন? তোমরা তাহলে রিপোর্ট খাতায় কি লিখবা? প্রথমে নাম লিখবা অবশ্যই, এখানে থার্মাল কন্ডাক্টিভিটি সম্পর্কে একটু বর্ণনা করবা, ইন্ট্রোডাকশনে সিরামিক ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বর্ণনা করবা, যে থার্মালি কন্ডাক্টিভ বা নন কন্ডাক্টিভ সিরামিক ম্যাটেরিয়ালস দ্বারা আছে এটা একটু লিখলা। আচ্ছা, আর অবশ্যই অবজেক্টিভ তো থাকবেই 2 থেকে 3টা। তারপরে রিকোয়ার্ড অ্যাপারেটাসের ভিতরে স্যাম্পল ইনস্ট্রুমেন্ট থাকবে, এগুলো থাকবে। আচ্ছা, আর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালের ভিতরে আমি যেভাবে বললাম এভাবে বলবা। আর ফাইনালি রেজাল্টস আর ডিসকাশনটা তোমরা দিতে পারো যে আর যে সেফটি মেজারমেন্টটা থাকবে বা সেফটি প্রিকশনসটা থাকবে সেগুলো একটু বর্ণনা করবে, যে এটা হাই টেম্পারেচার হয়ে যাবে, এই জায়গায় হাত দেওয়া যাবে না যতক্ষণ না মানে কুলিং না হবে বা সম্পূর্ণ স্যাম্পল যখন কুল না হবে ততক্ষণ এটা খোলা যাবে না, এই ধরনের আরো কিছু প্রিকশনস থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর মোটামুটি তাহলে এটা বুঝতে পারছো আশা করি। এটা খুবই সিম্পল এই এক্সপেরিমেন্টটা, তোমরা চাইলে এটা নিজেরাই করা সম্ভব। আর যেহেতু অটোমেটিক প্রসেস সেহেতু কাজ হচ্ছে শুধু তোমরা থাকলে তোমাদের যে স্যাম্পল প্রিপারেশন করাইতাম এটা মানে এই যে এই যে মেজারমেন্টের আর কি স্পেশাল স্পেসিমেন ডাইমেনশন, এই ডাইমেনশনের স্যাম্পল তোমাদের হয়তো বা 5টা বা 7টা যে গ্রুপ থাকতো তাদের সবাইকে দিয়ে এটা তৈরি করানোর পরে আমরা সরাসরি এটা টেস্টিং এ চলে যেতে পারতাম। ঠিক আছে, সমস্যা নেই। যদি হাতে থাকে তাহলে আমরা সবাই আবার মিলে এই টেস্টটা আমরা সরাসরি সেশনাল ল্যাবে আমরা ল্যাবে যেয়ে করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসো আরেকটা এক্সপেরিমেন্ট। তোমরা একটা এক্সপেরিমেন্টের নামটা লিখে নাও। এক্সপেরিমেন্ট নাম্বার 7, এক্সপেরিমেন্ট নাম ডিটারমিনেশন অফ বেন্ডিং স্ট্রেংথ অথবা বেন্ড স্ট্রেংথ অফ সিরামিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, এইটা একটু ডিসকাশনে যাইতে হবে তোমাদের সাথে, আমি কিছু কোশ্চেন করব। এই এনামুল কবির রাজন, এনামুল কবির রাজন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি হঠাৎ? স্যার আমি তো 17 এর সাথে ক্লাস করি, আমার তো পঞ্চম সেমিস্টার মিস। হ্যালো, তোমার শুধু 5টা থিওরি না 17 এর সাথে? হ্যাঁ, 5টা থিওরি, ল্যাব সবগুলোই, মানে পুরো কোর্সটাই বাকি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সাদিয়া রহমান আসো? সাদিয়া রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছো?
জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোনো, তুমি কি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়েছো? জি স্যার, পড়েছি। জিনিসটা কি বলো তো? স্যার ওই যে মানে কোন একটা জিনিসের উপর যদি আমরা লোড অ্যাপ্লাই করি সেক্ষেত্রে স্যার মানে তার চেঞ্জটা কিরকম হবে, তো ওইটা স্যার আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেন ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে থাকি। স্ট্রেস স্ট্রেন কার সিরামিকের ক্ষেত্রে কি প্রযোজ্য হয়? জি স্যার, প্রযোজ্য হয়। তাহলে কার্ভটা কেমন আসে বলতে পারবো? স্যার নরমালি মেটালের ক্ষেত্রে আমরা দেখি যে এরকম একটা মানে একটু কার্ভি হয়, কিন্তু সিরামিকের ক্ষেত্রে স্যার ওরকম কার্ভি হয় না আরকি। মানে Straight মেটালের line থেকে আছে একটু না? ডিফারেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমরা সাধারণত টেনসাইল স্ট্রেংথ মেজার করি, তাই না? জি স্যার, টেনসাইল স্ট্রেংথ আমরা পেয়ে থাকি। থ্যাংক ইউ। তো এখন আসো যে আমরা আসলে সিরামিক ম্যাটেরিয়ালস গুলোর ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ মেজার করি, কিন্তু অনেক সময় অ্যাকুরেট হয় না। হ্যাঁ? আমাদের এর জন্য কি করা হয় যে সিরামিক ম্যাটেরিয়ালস গুলোর স্ট্রেংথ সাধারণত বেন্ড স্ট্রেংথ বা ফ্লেক্সুরাল স্ট্রেংথ এভাবে প্রকাশ করা হয়। আর সেটা মেজার করা হয় 3 পয়েন্ট বেন্ডিং মেশিনের মাধ্যমে। হ্যাঁ? কারণ যেহেতু সিরামিক ম্যাটেরিয়ালস গুলোর প্লাস্টিক ডিফর্মেশন হয় না, সেজন্য কি করা হয় যে তোমার হচ্ছে সরাসরি 3 পয়েন্ট বেন্ডিং মেশিনের মাধ্যমে আমরা এটা মেজার করে থাকি। আচ্ছা, তা এখন আসো যে আসলে বেন্ডিং স্ট্রেংথ বা বেন্ড স্ট্রেংথ দেখি। দেখো যে বেন্ড স্ট্রেংথকে অনেক সময় ফ্লেক্সুরাল স্ট্রেংথও বলা হয়, also known as model of fracture। এটা আসলে একটা ম্যাটেরিয়ালসের প্রপার্টি, এবং এটা হচ্ছে কি পরিমাণ স্ট্রেস বা লোড একটা ম্যাটেরিয়ালস ফ্র্যাকচার হওয়ার পূর্বে সাস্টেন করতে পারে, সেটা আসলে সাধারণত মেজার করা হয় এই বেন্ড স্ট্রেংথ বা বেন্ডিং স্ট্রেংথের মাধ্যমে। আচ্ছা, একটা ম্যাটেরিয়ালস আসলে কতটুকু স্ট্রেংথ একটা লোড সাস্টেন করার জন্য, মানে ম্যাক্সিমাম সে কতটুকু লোড সাস্টেন করতে পারবে ফ্র্যাকচার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, সেটাই সাধারণত আমরা মেজার করি। তো আসলে বেন্ডিং টেস্ট যেটা, এটা আমরা এখানে কি লেখা আছে, আর কন্ডাক্টেড বাই প্লেসিং এ লেন্থ অফ materials across the span and pushing down along the span to bend the material until failure। তো আসলে এখানে দেখো যে আমরা কি বললাম যে 3 পয়েন্ট বেন্ডিং টেস্টার না। তো আমাদের ল্যাবে অটোমেটিক একটা 3 পয়েন্ট বেন্ডিং মেশিন আছে, আর একটা হ্যান্ডমেড তৈরি করা ছিল, এখন আর ওইটা ব্যবহার করা হয় না। অটোমেটিক যেটা 3 পয়েন্ট বেন্ডিং মেশিন আছে, আহ, যতগুলা তোমার 3 পয়েন্ট বেন্ডিং টেস্টার বা বেন্ডিং প্রিন্সিপাল যেটা, সেটা এইটা ফলো করে। হ্যাঁ, এটা কি যে নিচে দুইটা সাপোর্ট থাকবে, যার শার্প এন্ড থাকবে আর কি। হ্যাঁ, নিচে এই দুইটা হচ্ছে সাপোর্ট, আর উপর থেকে একটা ফোর্স দেওয়া হবে বা লোড দেওয়া হবে। তার মানে কি 1 2 3, এই 3 পয়েন্ট। এই জন্য এক্সপেরিমেন্টটাকে বলা হয় 3 পয়েন্ট বেন্ডিং টেস্টিং। আর এর জন্য আমাদের কি লাগবে, এই যে নিচে যে দুইটা সাপোর্ট থাকবে, এই দুইটা সাপোর্ট পর্যন্ত এই স্যাম্পলের লোড, সরি স্যাম্পলের লেন্থ। আচ্ছা দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত যে স্যাম্পলটা আছে, এর লেন্থটা কত, এইটুকু আমাদেরকে আগে মেপে নিতে হবে। আচ্ছা, তারপরে তার থিকনেস, যে ম্যাটেরিয়ালস যেটা ব্যবহার করা হয় তার হচ্ছে থিকনেস কতটুকু। আচ্ছা, আমরা কি মাপলাম, লেন্থ মাপলাম, থিকনেস মাপলাম, আর এটার উইথ কতটুকু, প্রস্থ কতটুকু, এইটুকু মেজার করা হয়। তার মানে 3 ডাইমেনশনে এর মেজার কত, সেটা লেন্থ, সেটা উইথ, সেটা থিকনেস, তিনটায় মেজার করে নেওয়া হয়। আর লেন্থটা মেজার করা হয় কতটুকু, সাপোর্টিং বিমের উপরে যে অংশটুকু থাকবে বা সাপোর্টিং বিমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে ডিসটেন্স, এইটুকু মেজার করা হয়। আর 3 পয়েন্ট কেন বলা হচ্ছে, যে সাধারণত এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাই দেখো দুইটা পয়েন্ট থাকবে সাপোর্টিং এর জন্য, আর একটা পয়েন্টে কি করা হবে, লোড অ্যাপ্লাই করার জন্য। এটাকে এই জন্য এটা 3 পয়েন্ট বেন্ডিং টেস্টিং বলা হচ্ছে। তো দেখো আমরা এই যে মেজার করলাম, আর আমাদের কি মেজার করব, 3 পয়েন্ট এই যে বেন্ডিং স্ট্রেংথ বা বেন্ড স্ট্রেংথ যেটা। তো এটা মেজার করা হলে কিভাবে, এখানে একটা ইকুয়েশন আছে যে
3FL/2BD স্কয়ার। দেখো F ইজ দ্য লোড, তার মানে আমি স্যাম্পলের উপরে কি পরিমাণ লোড দিচ্ছি, এটা হচ্ছে F। এটা সাধারণত নিউটনে প্রকাশ করা হয়। L ইজ দ্য লেন্থ অফ সাপোর্টিং স্প্যান। এই যে যেটা বললাম যে এই লেন্থটা, এই দুইটা সাপোর্টিং স্প্যানের মাঝামাঝি যে লোড, যে লেন্থ আর কি, এইটাই হচ্ছে তোমার স্যাম্পল লেন্থ হিসেবে ধরা হয়। আচ্ছা, B ইজ উইথ, স্যাম্পলের প্রস্থটা, আর D ইজ থিকনেস, স্যাম্পলটা কতটুকু ঠিক স্যাম্পল আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, তো এখন আসো আমাদের এখানে যে অটোমেটিক মেশিনটা আছে সেটাও সেম প্রসেসে। সেটা কি করা হবে, এমন একটা স্যাম্পল হোল্ডার আছে যেখানে স্যাম্পলটা রাখা হয় আড়াআড়ি ভাবে এবং উপর থেকে ফোর্স দেওয়া হয়। তো আমাদের এখানে তোমার হচ্ছে যে মেশিনটা আছে আর কি আমাদের ল্যাবে, সেই মেশিনে যে লোড, এই লোডটা আমরা সরাসরি যে কি পরিমাণ প্রেসারে ভেঙে যাচ্ছে সেই পরিমাণ লোডটা মেশিনে সরাসরি শো করে। আমরা সেটা কি করি, নোট ডাউন করে দিই। আর তার আগে তো আমাদের এই যে স্প্যানের যে ডিসটেন্স, উইথ, হাইট, যেগুলো প্রয়োজন আর কি স্যাম্পলের, সেগুলো আমাদের মেজার করা থাকে। তো এখানে দেখো যে এখানে একটা সিম্পল এক্সপেরিমেন্টাল, দেখো এইখান থেকে লোড আসতেছে, এটা একটা সিরামিক রড শেপ, এটা ভেঙে গেল, এই যে ভেঙে গেল, এই যে সর্বোচ্চ পিক পয়েন্টটা দেখো। আর একবার দেখো সেম প্রসেস, যদি মেশিনটা একটু ভিন্ন, এখানে যে ভিডিওটা যেটা দেখা হচ্ছে, কিন্তু আমাদের মেশিনটা অনেকটা এরকম। দেখো এখানে কি করা হচ্ছে, এই যে এখানে দুইটা তোমার স্প্যান আছে স্যাম্পলকে সাপোর্ট দেওয়ার জন্য, আর উপর থেকে একটা লোড অ্যাপ্লাই করার জন্য আর একটা এখান থেকে লোডটা আসতেছে আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা স্যাম্পল যেটা এরা রাউন্ড শেপ নিচ্ছে। আমরা সাধারণত তোমার রেক্টাঙ্গুলার শেপ স্যাম্পল ব্যবহার করি আর কি। রাউন্ড শেপ নিলে তখন ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, রেক্টাঙ্গুলার স্যাম্পল, তো এখান থেকে লোডটা আসে আর এই দুইটা স্প্যানের উপরে সাপোর্ট থাকে, যার ফলে কি হবে, দেখা যায় যে ম্যাক্সিমাম কত ফোর্সে দেওয়ার পরে এটা এই ম্যাট্রেসটা ফ্র্যাকচার হয়ে যাবে। লোড দিতে দিতে এর সর্বোচ্চ লোডে যখন পৌঁছাবে তখন ম্যাট্রেসটা কি করে ফ্র্যাকচার হয়ে যাবে। আর এখানে দেখাচ্ছে আর কি, যে দেখো এখানে লোড উঠতে 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 একটা ম্যাক্সিমাম পয়েন্টে ওঠার পরে এটা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। সেই ম্যাক্সিমাম পয়েন্টটা আমরা নোট ডাউন করে রাখি, এই যে এফ, যেটা এফ হবে ম্যাক্সিমাম লোড, যে লোডে যে ম্যাটেরিয়ালসটা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে সেই লোডটা নোট ডাউন করা হয়। নোট ডাউন করার পরে আমরা এটা এখানে একটা ক্যালকুলেশন করি। তো তোমাদের কাছে খাতা কলম আছে, আমি এখন একটা ক্যালকুলেশন দিব, তোমরা ক্যালকুলেশন করে উত্তরটা জানাবো। তোমরা একটু খাতা কলম নাও, আমি যাকে জিজ্ঞাসা করবো সে উত্তরটা জানাবো। আচ্ছা, তো দেখো একটা ম্যাটেরিয়ালস এর লেন্থ ধরো 1 মিটার, না 1 মিটার না 1.5 মিটার, লিখে নাও লেন্থ হচ্ছে 1.5 মিটার। লেন্থ 1.5 মিটার। আচ্ছা, এটার হচ্ছে যে থিকনেস, থিকনেস হচ্ছে 0.8 মিটার, থিকনেস 0.8 মিটার। আর এটার উইডথ হচ্ছে 1.3 মিটার। আচ্ছা, আর ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স ধরো 230 নিউটন, 230 নিউটন ধরো। তাহলে শুধু 230 না স্যার 2230? 230।
তোমরা কি দেখতে পাচ্ছ এই অংশটা? দেখো ফোর্স হচ্ছে 230 নিউটন পাওয়া গেছে, লেন্থ 1.5 মিটার, তারপরে থিকনেস হচ্ছে 0.8 মিটার, আর উইডথ হচ্ছে 1.3 মিটার। তাহলে টেনসাইল স্ট্রেন্থ বা বেন্ডিং স্ট্রেন্থ যাই বলো না কেন, ফ্লেক্সিবল স্ট্রেন্থ, এই বেন্ডিং স্ট্রেন্থটা কত এটা তোমরা একটু ক্যালকুলেট করে আমাকে জানাও। 382.76 স্যার। 382.76 622 হবে স্যার। 622 স্যার 622 622 622 স্যার। 622। আচ্ছা তোমরা এই এটা একটু ভালো করে ইকুয়েশনটা ভালো করে উঠাও, 3FL বাই 2BD স্কয়ার। হ্যাঁ দেখো ইকুয়েশনটা একটু ভালো করে উঠাও। স্যার এখানে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি যে লেন্থটা বললেন ওইটা কি কম্পোনেন্টাল লেন্থ নাকি দুইটা স্প্যানের মধ্যে না দূরত্ব? স্প্যানের মধ্যবর্তী দূরত্ব বলছি আমি। জি স্যার। কত আসছে আরেকজন বলো। স্যার 621.995 বা 622 আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকজন। স্যার 622। ঠিক আছে, আর কেউ? আলভি হাসান সিয়াম বলো কত ক্যালকুলেশন করে পেলে? স্যার 621.995 বা 622। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা একটু ভালো করে দেখে রেখো, তোমাদের যে ওই যে সেশনাল শেষে একটা কুইজ নিব, ওখানে এমন কোনো ইকুয়েশন থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই টেস্টটা সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো। বুঝি নাই যে এই যে লোডটা এটা কোথায় অ্যাপ্লাই করা হবে, যে মাঝামাঝি নাকি আশেপাশে, তাই না? এটা তো কোশ্চেন। আচ্ছা মাঝামাঝি যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে ফোর্সটা হোমোজিনিয়াস হবে, যদি এই পাশে করো বা এই পাশে একটু সরাই করো তাহলে সেখানে এই ম্যাটেরিয়ালসের অ্যাকচুয়াল যে কত ফোর্স এটা ইয়ে হবে, ফ্র্যাকচার হবে, সেটা অ্যাকুরেটটা পাওয়া যাবে না। ঠিক আছে, আমি একটু নাম প্রেজেন্ট করতে চাচ্ছি। তার মানে তোমরা ক্যালকুলেশনটা শিখে গেছো, এটা খুবই ভালো, খুবই কম সময় তোমরা ক্যালকুলেশনটা শিখে গেলা। আশা করি যদি তোমাদের কুইজ টেস্টে থাকে এমন একটা কোশ্চেন তোমরা সবাই ভালোভাবে পারবা। আচ্ছা আমি একটু নাম প্রেজেন্ট করতে চাচ্ছিলাম, তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ রোল 1 মোহাম্মদ নূর সালাম। ইয়েস স্যার। রোল 2 তাসনুবা হুমায়রা। ইয়েস স্যার। রোল 2 আসো? আচ্ছা আচ্ছা হ্যাঁ। রোল 3 ওয়াহিদুর রশিদ। ইয়েস স্যার। রোল জি 4 স্যার। মুস্তফা খান। রোল 4 হিমেল খান। রোল 5 শঙ্কর পাল। ইয়েস স্যার। রোল 6 মোশাররফ হোসেন। ইয়েস স্যার। রোল 7 রাফিউল ইসলাম। ইয়েস স্যার। রোল 8 আয়েশা আক্তার মনিকা। ইয়েস স্যার। রোল 9 আলভি হাসান সিয়াম। ইয়েস স্যার। রোল 10 আরিফুল বারী রিফাত। ইয়েস স্যার। আরিফুল বারী রিফাত কেমন আছো? তোমার কোনো খোঁজই নাই। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। চুপচাপ ঘাপটি মেরে ক্লাস করো না। আপনি ভালো আছেন? রোল 11 তাহিয়া তাসনিম। ইয়েস স্যার। রোল 12 AFM মুজাহিদুল ইসলাম।
AFM Mujahidul Islam, roll 12. Roll 13, Mahir Amir Mishul. Yes, sir. Roll 14, Ashfaqur Salehin. Yes, sir. Roll 15, Hasnat Rashid. Yes, sir. Roll 16, Mohammad Farooq bin Sobhan. Yes, sir. Roll 17, Redwan Ahmed. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোল 18, সৌরভ মাহমুদ। Yes, sir. রোল 19, হিমেল নাহা। ইয়েস স্যার। রোল 20, হিমেল নাহা, রোল 19। জি স্যার। কোথায় আছো? স্যার আমি এখন বাসায় স্যার, মানে কুমিল্লা। ফটোগ্রাফি কেমন চলছে? তো আপাতত অফ। রোল 20, সানজিদা নুসরাত প্রেরণা। রোল 20, রোল 21, মাকসুদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। কি গো, তোমার মোমবাতি কি প্রোফাইলে? স্যার এমনি এখনো ছবি পাইনি, তাই এটাই দিয়ে দিচ্ছি। তোমার কোনো ছবি টবি নাই? স্যার ওরকম নাই আর কি, মানে সব গ্রুপ ছবি আর কি। ঠিক আছে। মোহাম্মদ নাফিউল ইসলাম সরকার, রোল 22। ইয়েস স্যার। রোল 23, ফারহানা আফরোজ। Yes, sir. রোল 24, আব্দুল্লাহ সাব্বির জিশান। Yes, sir. রোল 25, তৌফিক সাহা। Yes, sir. রোল 26, রাগিব শাহরিয়ার। Yes, sir. রোল 28, সিদরাতুল মুনতাহা। Yes, sir. রোল 29, শাহ সাদিয়া রহমান। Yes, sir. রোল 30, শুভ্র রয়। শুভ্র রয়। Yes, sir. শুভ্র রয় কোথায় আছে? জি স্যার। কোথায় আছো? স্যার আমার গ্রামের বাড়িতে স্যার, কলমাকান্তা, নেত্রকোনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেত্রকোনা স্যার। রোল 32, সাগর দাস। রোল 32, রোল 33, তন্ময় সরকার। রোল 33, তন্ময় সরকার। রোল 34, মাসুম বিল্লাহ। ইয়েস স্যার। রোল 35, আমিনুর রাহিম। Yes, ডাবল sir. 35। ইয়েস স্যার। 33 কি আছে? তন্ময় সরকার। আচ্ছা, রোল 4 একটি মেসেজ দিয়েছে, হিমেল খান। কিছু শুনি নাই। আচ্ছা ঠিক আছে, তোমার প্রেজেন্ট আমি দিয়ে দিচ্ছি রোল 4। কারো কোনো প্রবলেম হলে মেসেজ করে দিও, হ্যাঁ? আচ্ছা, এখন আসি রোল 36, মেহেরুন নাহার। Yes, sir. রোল 37, আশিকুল হক নাইম। Yes, sir. রোল 38, শাহরিয়ার কবির। ইয়েস স্যার। রোল 39, সাইফুল ইসলাম সুজয়। Yes, sir. রোল 40, জহুরুল ইসলাম। রোল 41, বিলাল হোসেন। Yes, sir. রোল 42, আহসান আলম। Yes, sir. রোল 43, হাসিব আহমেদ রিফাত। Yes, sir. রোল 43 আছে না? আচ্ছা, রোল 44, মুজিবুর খান, খান সাহেব। Yes, sir. রোল 45, সাদনান বিন সায়েদ। Yes, sir. রোল 46, জাহিদ হাসান। Yes, sir. তুমি না জাহিদ হাসান সুনান নাকি? জি স্যার। আবু সৌদ আব্দুর নূর। 48, মোহাম্মদ আলামিন। Yes, sir. 49, তানভীর হোসেন রাব্বি। 49, রোল 50, অনিক আনান। Yes, sir. রোল 51, মাজেদুল হাসান। Yes, sir. দেখ, অনেকদিন পর তোমাকে পেলাম। জি স্যার, একটু চেষ্টা করছি স্যার। কি অবস্থা, ভালো আছো? জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো।
তো তোমার তো দেখাই যায় না, তো অনলাইনে তোমার মুখ থেকে একটু দেখা যাবে? স্যার আমার ফোনের ক্যামেরা নষ্ট স্যার, আর এইদিকে স্যার ল্যাপটপটা এই বাহ। কোয়ারেন্টাইনের প্রথম দিন নষ্ট হলো। কিছুই নষ্ট হয়ে গেলে আর হবে কিভাবে? না স্যার, চেষ্টা করছি স্যার, নষ্ট হলে এবার ক্লাস করবো। তো তোমার দিনকাল কেমন যাচ্ছে? স্যার আমি স্যার রাজশাহীতে আছি স্যার, এখন লকডাউনের মধ্যে একদম বাসায়, মানে ঘরে আর কি, বের টের হচ্ছি না, তবে ভালো তুমি তো স্যার। সচরাচর দেখা যায় না, মাঝে মাঝে দেখি যে রিক্সায় চড়ে 2-3 জন একসাথে ঘুরে বেড়াচ্ছ, অথবা ফেসবুকে দেখা যায় তোমাকে বেশি। স্যার এর মধ্যে স্যার ঘোরাঘুরি বন্ধ স্যার একদম। তোমার তো দেখি যে আমাদের দেখেও না দেখার ভান করে দেখি মাঝে মাঝে চলে যাও, হ্যাঁ? একটু না রাতারাতি না স্যার, দেখা স্যার হচ্ছে, এটা সম্ভব না স্যার। কথাবার্তা না বলবা, না স্যার, আমি কি অবস্থা। স্যার স্যার আমি খেয়াল করলে স্যার অবশ্যই কথা বলবো স্যার, এর কোনো সমস্যা নেই, খেয়াল করলে স্যার হয়তো কখনো। আর পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কি করতেছো? স্যার এখন এসে করছি স্যার, এই যে ল্যাব রিপোর্ট গুলো দিচ্ছি, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি এখন, ইনশাআল্লাহ স্যার দেখা যাবে। ঠিক আছে। রোল 52 স্যার, দোয়া করবেন আহমেদ স্যার। সিদ্রাত রহমান অয়ন। জি স্যার, আছি স্যার। রোল 53 আবির রায়হান। স্যার। রোল 54 তাসনিম মৌরি। Yes, sir. রোল 54। রোল 55 সাদিয়া আক্তার। Yes, sir. রোল 56 সিনথিয়া জামান। Present, sir. রোল 57 শেহজাদ আহমেদ। Yes, sir. রোল 58 নাজমুস সাকিব। নাজমুস সাকিব। রোল 59 সৈয়দ নাইমুর রহমান। সৈয়দ নাইমুর রহমান নাই। রোল 60 সানজানা তাবাসসুম। Present, sir. রোল 4 মোহাম্মদ আলী রেশাদ। ইয়েস স্যার। এনামুল কবির। স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিতে দেখতেছি। রোল 54, হ্যাঁ 54 প্রেজেন্ট দিছে। একটু ওয়েট করো, 5 মিনিট তোমাদের একটা ব্রেক দিলাম। স্যার রোল 49 স্যার।
আচ্ছা, কেউ একজন কিছু বলতে গেলা যে রোল নাম্বার হয়নি বা কি, আমি যারা যারা অ্যাবসেন্ট তাদের রোল নাম্বার বলতেছি, তোমরা একটু মিলিয়ে নাও। রোল 12 মুজাহিদুল ইসলাম নাই। রোল 20 সানজিদা নুসরাত প্রেরণা। রোল 32 সাগর দাস। রোল 33 তন্ময় সরকার। রোল 49 তানভীর হোসেন রাব্বি। জি স্যার, প্রেজেন্ট স্যার। হ্যাঁ, কে? রোল 49 আছো? জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। রোল 58 নাজমুস সাকিব। রোল 59 সৈয়দ নাইমুর রহমান। আচ্ছা দেখো, আজকে দুইটা এক্সপেরিমেন্ট দেখাইলাম, আর একটা লাস্ট এক্সপেরিমেন্ট। এটা খুবই সহজ, আরো সহজ একটা এক্সপেরিমেন্ট এবং খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড একটা এক্সপেরিমেন্ট। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখানোর পরে আজকে ক্লাসটা শেষ হবে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? বিলাল মিত্তর একটু রেসপন্স করো। রোল 41 বিলাল। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা বলো তো এক্সপেরিমেন্ট নাম্বার কত আর এক্সপেরিমেন্টের নামটা কি? Experiment nong 08. Experiment name determination of QD temperature of soft ceramic magnet. আচ্ছা, ডিটারমিনেশন অফ কুরি টেম্পারেচার অফ সফট সিরামিক ম্যাগনেট। আচ্ছা, কুরি টেম্পারেচারটা কি, এটা কি তুমি জানো? তোমরা পড়েছো জি না ইন্টারমিডিয়েটে? স্যার, জানা নাই এটা। আচ্ছা, তোমরা তো পড়েছো এটা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? এই বলো তো, এনামুল কবির, রাজন মিয়া, কুরি টেম্পারেচার কি? জি স্যার। স্যার কি বলবো স্যার? কুড়ি টেম্পারেচার? হ্যাঁ হ্যাঁ, কুরি টেম্পারেচারটা কি? লোহা, স্যার এটা মনে আছে, লোহার কুড়ি টেম্পারেচার 770 ডিগ্রি সেলসিয়াস, মানে যে টেম্পারেচারে ম্যাগনেট হারায় আর কি। একটা ম্যাটেরিয়াল যে টেম্পারেচারে, যে টেম্পারেচারে চুম্বকত্ব হারায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুরি টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে যদি কোনো ম্যাগনেটকে নিয়ে যাওয়া হয়, সেটার ম্যাগনেটিক যে প্রপার্টি বা চৌম্বকত্ব, এটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে বা হারিয়ে যাবে। আচ্ছা, আবার এই টেম্পারেচারের নিচে যখন নিয়ে আসা হবে তখন কি হবে? তার চৌম্বকত্ব বা তার যে বৈশিষ্ট্য প্রপার্টি সেটা আবার ফিরে আসবে, তাই না? তার মানে হিটের সাথে বা হিট বা টেম্পারেচারের সাথে ম্যাগনেট বা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেগুলো আছে তাদের যে সম্পর্ক আর কি, এটা কুড়ি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো দেখো আমরা এখানে এক্সপেরিমেন্টটা সাজিয়েছি কিভাবে, ডিটারমিনেশন অফ কুরি টেম্পারেচার অফ সফট সিরামিক ম্যাগনেট। তো আমরা জানি যে স্বাভাবিকভাবে যদি ম্যাগনেটকে ক্লাসিফাই করি, একটা হচ্ছে সফট ম্যাগনেট, একটা হচ্ছে হার্ড ম্যাগনেট। সফট ম্যাগনেট কেন বলা হচ্ছে? সফট ম্যাগনেট বলা হচ্ছে যে সফট ম্যাগনেট গুলাকে ইজিলি ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ করা যায়। তার মানে এটা খুবই লো টেম্পারেচার রেঞ্জে এদের কুড়ি টেম্পারেচারটা। হ্যাঁ, আচ্ছা, আর হার্ড ম্যাগনেট কোনগুলো? যেগুলোকে খুব সহজে ডিম্যাগনেটাইজেশন করা যায় না, আবার ম্যাগনেটাইজেশন করা যায় না। এখন আসো আমরা কিছু ওভারঅল ডেফিনিশন দেখবো যে এই যে দা ম্যাটেরিয়াল সায়েন্সে কুড়ি টেম্পারেচার হচ্ছে দ্য টেম্পারেচার অ্যাবভ হুইচ সার্টেন ম্যাটেরিয়ালস লস দেয়ার পার্মানেন্ট ম্যাগনেটিক প্রপার্টি। যেটা বললো আর কি, রাজন যেটা বললো যে টেম্পারেচারের উপরে গেলে তার ম্যাগনেটিক প্রপার্টি আর থাকবে না। আচ্ছা, এখানে কিছু ডেফিনিশন আছে যে উইক ম্যাগনেট বলো বা সফট ম্যাগনেট যেগুলো আছে তাদের বৈশিষ্ট্য কেমন হয়, তাদেরকে কেন সফট ম্যাগনেট বলা হয়, আর এখানে কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা আছে আর কি। তো আমরা জানি যে সিরামিক ম্যাগনেট গুলা সাধারণত তোমার ফেরাইট ম্যাগনেট। হ্যাঁ, ফেরাইট বলতে Fe2O3 না Fe3O4, যাই হোক Fe2O3। আর বিভিন্ন ধরনের তোমার সফট সিরামিক ম্যাগনেট আছে, তার ভিতর নিকেল জিঙ্ক ফেরাইট আছে, জিঙ্ক ক্রোমিয়াম ফেরাইট আছে। এগুলো সবই তোমার সফট ম্যাগনেট। এদের ম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার যেটা সেটা খুবই কম। আচ্ছা, আর কোথায় কোথায় ব্যবহার করা হয় এগুলো সব লেখা আছে। তো এখানে আসো, এখানে একটা সিরামিক ম্যাগনেটের
ছবি দেওয়া আছে ফেরাইট ম্যাগনেট আর কি, এটা জাস্ট দেখানোর জন্য। আর এটা হচ্ছে ফাইনালি আমাদের এক্সপেরিমেন্ট যেটা, সেটা হচ্ছে এটা একটা স্কিমেটিক ভিউ যেটা তোমাদের বোঝানোর জন্য ড্র করা হয়েছে আর কি। তো আমরা আমাদের ল্যাবে এই এক্সপেরিমেন্টটা করে থাকি এবং এটা একটু টেকনিক্যালি করা হয়, প্রসেসটা খুবই ইজি। আমরা কি জানি, আমরা জানি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস গুলো সাধারণত তোমার মেটালিক ম্যাটেরিয়ালস গুলোকে কি করে, আকর্ষণ করে, তাই না? তো তুমি একটা ম্যাগনেট নিলা, নেওয়ার পরে সেটা যে কোনো একটা মেটালের যদি সংস্পর্শে নিয়ে আসো, সেটা কি করবে, সেটা আকর্ষণ করবে বা দুইটা একসাথে লেগে যাবে, তাই না? তো এই প্রিন্সিপালটা ব্যবহার করে আমরা সিরামিক যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস গুলো আছে, সিরামিক ম্যাগনেট, সফট ম্যাগনেট, সেগুলোর কুড়ি টেম্পারেচার আমরা মেজার করি। হ্যাঁ, যে কুড়ি টেম্পারেচারটা কি ছিল, যে টেম্পারেচারের উপরে এই যে এর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ম্যাগনেটিক প্রপার্টি হারাবে বা লস হবে। আচ্ছা, তো এইটা দেখো একটা ম্যাগনেট সবুজ কালারের আর নীল কালারের, এটা একটা মেটালিক এলিমেন্ট দেখানো হয়েছে আর কি। তো আমরা যখন আমাদের ল্যাবে এই টেস্টটা করব বা ইতিপূর্বে আমরা যখন করেছি, তখন কি করা হয়, যে একটা ম্যাগনেট নেওয়া হয়, একটা মেটালিক এলিমেন্ট নেওয়া হয়, তাদের দুইজনকে টাচে রেখে আমরা একটা ফার্নেসে নিই। সাপোজ মনে করো যে সিরামিক ম্যাগনেট যেটা ব্যবহার করা হয় তার কুড়ি টেম্পারেচার হচ্ছে 360 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরে নাও। তো কি হবে, আমরা প্রথমে মেটালিক একটা এলিমেন্ট নিব, সেটা স্টিল হতে পারে বা আদার্স কোনো, হাতের কাছে যেটা পাবো সেটাই নিবা। যে যখন কুড়ি টেম্পারেচারে পৌঁছাবে তখন কি হবে, এই ম্যাগনেট এর চৌম্বকত্ব হারাবে, তাই না? আর যখনই চৌম্বকত্ব হারাবে তখনই কি হবে, এই মেটালিক এলিমেন্টের সাথে আর এই টাচে থাকবে না। তখন কি হবে, যেহেতু এর ভিতরে আর কোনো চৌম্বকত্ব থাকবে না, এই মেটালিক এলিমেন্ট থেকে খুলে পড়ে যাবে, ঠিক আছে? আর আমরা দেখবো ফার্নেসে যে টেম্পারেচারটা শো করবে, এটা কন্টিনিউয়াস মনিটরিং করা হয়। যে টেম্পারেচারে যে এই ম্যাগনেটটা এই মেটাল থেকে আলাদা হয়ে পড়ে যাবে, সেইটাই হবে এর কুড়ি টেম্পারেচার। তার কারণ কি, যে এই টেম্পারেচারে পৌঁছানোর পরে এর ম্যাগনেটিক প্রপার্টি এ হারিয়ে ফেলছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এটা খুবই একটা সিম্পল প্রসেস এবং একটু বুদ্ধি থাকলে একটু টেকনিক্যালি এটা করা যায়। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করব, একটা স্টেনলেস স্টিল বার নিব আর একটা সফট সিরামিক ম্যাগনেট নিব, সেটা পিওর ফেরাইট ম্যাগনেট যেগুলো পাওয়া যায় বাজারে কিনতে, এগুলো নিব আর কি। নেওয়ার পরে কি করা হবে, ফার্নেসের ভিতরে, ফার্নেসের যে আপার ওয়াল বা টপ অংশ আছে, সেখান থেকে একটা তারের সাহায্যে ঝুলিয়ে দিব। অথবা আরেকটা কাজ করা যায়, যে এই রড এই যে স্টেনলেস স্টিল বার যেটা নেওয়া হয়, এটা যদি একটু বড় হয় তাহলে ফার্নেসের নিচের অংশের সাথে এটা তোমার ঠেকিয়ে রাখা যাবে, হ্যাঁ। আর এটা কি করা হয়, একটু আপার অংশে রাখা হয় যেন ম্যাগনেটটা ফার্নেসের কোনো ওয়াল বা বটম অংশে ঠেকে না থাকে। আচ্ছা, এখন কি করা হবে, এটা দিয়ে তারপর ফার্নেস আমরা অন করব। ফার্নেস অন করলে আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, বাড়তে 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 যখন 20 টেম্পারেচারে পৌঁছাবে এই ম্যাগনেটের, তখন কি হবে, এই ম্যাগনেটটা তোমার এখান থেকে পড়ে যাবে, মানে এর চৌম্বকত্ব হারিয়ে যাবে। তখন কি করা হয়, তখন তোমার টেম্পারেচারটা নোট ডাউন করা হয় আর ওইটাই হয়ে যায় এই ম্যাগনেটের 20 টেম্পারেচার। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে, যখন 20 টেম্পারেচারে পৌঁছায় তখন সে চৌম্বকত্ব হারায়। যখন মনে করো আবার একে কুল করা হবে, তখন কি হবে? সাপোজ মনে করো যে এর 20 টেম্পারেচার পাইলাম 370 ডিগ্রি বা 380 ডিগ্রি সেন্টিগ্রেড। তো একে যখন আবার আমরা রুম টেম্পারেচারে নিয়ে আসবো 25 বা 26 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন এটা কি আবার কি এটা চৌম্বকত্ব ফিরে পাবে, নাকি এটা পার্মানেন্টলি ডিম্যাগনেটাইজড হয়ে যাবে? কি মনে হয়? আরিফুল কারি রিফাত, বলো, রোল 10। জি স্যার। বলো। যখন এর 20 টেম্পারেচার পার করার পরে আবার আমরা রুম টেম্পারেচারে এখানে নিয়ে আসবো, তখন কি এর চৌম্বকত্ব ফিরে পাবে না কি হবে? চুম্বকত্ব স্যার মনে হচ্ছে ফিরে পাবে না স্যার। ফিরে পাবে না। আচ্ছা, শুভ্র রয় মনে হয় বলতে গেলাম, শুভ্র রয়।
জি স্যার, এটা ফিরে পাবে না স্যার মনে হচ্ছে। ফিরে পাবে না, শিওর? জি স্যার। আর কেউ? আর কেউ আছো ডিসকাশনে অংশগ্রহণ করবা? স্যার ফিরে পাবে মনে হচ্ছে। স্যার আপনি বলছেন যে কুড়ি টেম্পারেচার নিচে গেলে ম্যাগনেট হারবে, আবার যদি ওইটা উপরে উঠে তাহলে ম্যাগনেট আবার ফিরে পাবে। প্রথম দিকে এরকম কিছু বলছেন। আর কেউ? শোনো, এই 20 টেম্পারেচার নিয়ে তোমরা ইউটিউবে বেশ মজার মজার ভিডিও পাবা। হ্যাঁ, ওখানে একটু দেখো, তাহলে আরো বেশ মজা পাবা আর কি ভিডিওগুলো দেখে। তো হাই টেম্পারেচারের পরে যখন আবার লোয়ার টেম্পারেচারে নিয়ে আসা হবে, তখন আবার এই ম্যাগনেটিক প্রপার্টি ফিরে পাবে। তবে কিছুটা ম্যাগনেটিক প্রপার্টি লস হয়, কারণ এতে ম্যাগনেটিক মোমেন্ট গুলা সেগুলো কিছুটা তোমার লস হয়ে যায়। তার মানে আমাদের এক্সপেরিমেন্টটা খুবই ইজি। আমি এখন একজনকে জিজ্ঞাসা করব, যদি তাকে এক্সপেরিমেন্টটা করতে দেওয়া হয় সে কিভাবে করবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি রোল 8 আয়েশা আক্তার। আয়েশা আক্তার মনিকা, রোল 8। জি স্যার। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে তুমি একটা ম্যাগনেটের 20 টেম্পারেচার মেজার করো, ধর তোমার কাছে আমি ম্যাগনেট দিয়ে দিলাম, তুমি এখন কিভাবে মেজার করবে আমাদের ল্যাবে সেটা বলো। স্যার ফার্স্টে হলো স্যার ম্যাগনেটটা ফার্স্টে হলো মেটালটাকে ফার্নেসের ভিতরে হয় তার সাথে ঝুলাবো, আর যদি এটা একটু বেশি ওয়েট হয় তাহলে নিচেও রাখতে ফার্নেসটা অফ করে অন করবো আর কি। তারপরে 20 টেম্পারেচার, তারপর টেম্পারেচার মনিটরিং করা হবে, দেন 20 টেম্পারেচার যেটা আসবে, যেখানে মেটালটা খুলে পড়ে যাবে সেটা আপনার 20 টেম্পারেচার। যেখানে তোমার ম্যাগনেটিক মেটালিক এলিমেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? সেটাই হবে আর 20 টেম্পারেচার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই টেস্টটা সম্পর্কে আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। কারো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার মেটালটা কি সিরামিক ম্যাগনেটের সাথে কি অ্যাটাচ হয়ে আছে? হ্যাঁ, অ্যাটাচ হয়ে থাকবে, কারণ তোমার ম্যাগনেট যদি কোনো মেটালের সাথে রাখো তাহলে কি হবে, সেটা তো অ্যাটাচ হয়ে থাকবে, তাই না? ও জি স্যার। যখন টেম্পারেচার মানে 20 টেম্পারেচার পৌঁছাবে তখন সেটা কি হবে, এটা খুলে এখান থেকে পড়ে যাবে, তখন আর অ্যাটাচে থাকবে না। তার কারণ কি? কারণ হচ্ছে ম্যাগনেট আর ম্যাগনেটিক প্রপার্টি লুজ করবে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আজকে তোমাদের 3টা এক্সপেরিমেন্ট দেখানো হলো। তো তোমরা একটু কষ্ট করে 3টা এক্সপেরিমেন্টের ডিটেইলস একটু লিখে ফেলো রিপোর্ট। আর সামনে শনিবারে আবার ক্লাস নিব। সামনে শনিবারে তোমাদের যে লিংক দেওয়া হয়েছে আর কি, পার্সোনাল লিংক দেওয়া হয়েছে এবং যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এই লিংক এবং পাসওয়ার্ড এটা ব্যবহার করে তোমরা আবার লগ ইন করবা। এই ক্লাস রিপ্রেজেন্টেটিভ সম্মানিত সিআর সাহেব আছেন? মহিব সাহেব? জি স্যার। আচ্ছা, তাহলে সামনে দিন কখন ক্লাস করবা? শনিবার সকাল 9:15-তে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের কয়টা এক্সপেরিমেন্ট হলো? টোটাল 5টা না? স্যার স্যার ফিজিক্যাল সিরামিক স্যার। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল সিরামিক। জি স্যার। স্যার এই স্যার নতুন স্যার 3টা দেওয়া হয়েছে না স্যার? স্যার স্যার আজকে যে 3টা স্যার করানো হলো স্যার? হ্যাঁ, এই যে আজকে যে 3টা করাইলাম। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। থ্যাংক স্যার ইউ। এগুলো সবাই স্যার ভালো হাতে থাকো। লিখে স্যার পিডিএফ করে দেখা হবে জমা নাকি স্যার
স্যার আমরা এগুলো কবে সবাইকে জমা ধন্যবাদ। দিব? হ্যাঁ অবশ্যই। স্যার আচ্ছা তোমরা আপাতত হাতে লিখো, লিখে রাখো।